হ্যালো এভরিওয়ান, শোনা যাচ্ছে? জি ভাইয়া। আজকে আমরা কিছুই দেখবো না, বেসিকলি কোর্সের ওভারভিউটা দিব। বেসিকলি ওভারঅল কোর্সে আপনাদের থেকে কি এক্সপেক্ট করতেছে স্যার, আর কি কি করবেন, বেসিকলি এসব স্টাফ নিয়ে কথা বলবো। অ্যান্ড দেন লাস্টের দিকে যদি টাইম পাই তখন একটু জাভা নিয়ে জাস্ট ছোটখাটো একটা ব্রিফ দিতে পারি, বাট ওরকম কিছু দেখানো হবে না। আর মেইনলি আপনাদের যে টিউটোরিয়াল যা যা দেখানো হবে ওটা লাইক ওই ছুটির পর থেকে করলে শুরু হবে। ভাই আমাদের কি প্রেজেন্ট নেওয়া হবে? অ্যাটেন্ডেন্স আমি অটো নেই, মানে একবার জয়েন দিলেই হয়েছে, আপনার চলে আসবেন যতক্ষণই থাকেন। অন্য এসওডি ডিফারেন্ট ভাবে নিতে পারে, এটা লাইক অন্যদের ক্লাস। আচ্ছা, এটা নিয়ে যেহেতু অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলতেছে এখন বলে ফেলি। স্যার তো বলছে ওই নর্মালি 12টা হলো যে টার্গেট, আমাদের 4 জন স্টুডেন্ট 12টা ক্লাস নেওয়া পার উইক। এখন এই 12টার মধ্যে জাস্ট 3টায় আপনার প্রেজেন্ট থাকলে হবে। যে আপনার যে গ্রেড কার্ভিংটা আছে না, বেসিক্যালি স্যার এক গ্রেড মনে হয় জাস্ট ডিরেক্ট বাড়ায় দেয়, চাই বা এক গ্রেড বাড়ায় দিবে। তো অ্যাটেন্ডেন্স যদি আপনার নাম থাকে তাহলে আপনি পাবেন। আর এটা হলো যে আহ ওই অ্যাটেন্ডেন্সে থাকলেই হয়েছে। এখন আমি কি করি, আমি ওই ম্যানুয়ালি নেই না, আমি অটো নেই। ওরাও অটো নাই, বাট আমার হলো যে জাস্ট একবার আসলেই হয়েছে। যেহেতু আমার স্ক্রিনশট দেখা যাচ্ছে, এটা লাইক ধরেন এই যে যেমন এই মিটিংটা চলতেছে না, এরকম এরকম শিট আমি স্যারকে জমা দিয়ে দিই। ওখানে আপনার নাম থাকলেই হয়েছে, আপনার অ্যাটেন্ডেন্স এসে পড়বে। তো আমি রেকমেন্ড করব যে আইদার আপনাদের যে ওই যে আইবির আইডি ওটা ইউজ করেন, তো ওটা আপনার ফুল নাম আছে। নাহলে আপনি যদি গুগল অ্যাকাউন্টে অন্য আইডি ইউজ করেন, জাস্ট ফুল নাম থাকলেই হয়েছে, বিকজ ওটাই স্যারের কাছে যাবে। আর ওইটা দিয়ে সবগুলাই জয়েন করেন, বিকজ নাইলে তো লাইক বুঝতে তো ওটা তাহলে অটো কাউন্ট করবে, আপনার ম্যানুয়ালি চেক করবে। তো বেস্ট হয় আইবির অ্যাকাউন্ট দিয়ে আসলে, যে ফুল নাম থাকবে ওইটাই। হ্যাঁ, আর ক্লাস কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড থাকবে এন্ড রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। আহ আচ্ছা, রেকর্ডিংটা কিভাবে পাবেন, এটা আপনাদের ওই যে মার্চ যে ক্লাসরুমটা আছে না, এখানে তো স্যার দিয়ে দিছে। হ্যাঁ, এই যে এই লিঙ্কটা হচ্ছে এইখানে হলো যে আমার আপনার আপলোডে সবকিছু পেয়ে যাবেন। যে কি টিউটোরিয়াল দিছে, যেমন আজকে আমি দিয়ে দিব, এখানে আমার নাম থাকবে। এখানে ইয়া ওই কি কি করাইছে আজকে ওটা থাকবে। তারপরে যে ভিডিও লিঙ্ক, এটা আমি ইউটিউবে দেই, দেন ইউটিউবের লিঙ্ক দিয়ে দেই। অনেক গুগল ড্রাইভে দেয়, দেন গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে। আর ইউটিউবে দেওয়ার কারণটা কি, বেশি সুবিধার হয়, বিকজ গুগল ড্রাইভ অতটা সুবিধা না ওই ভিডিও টানাটানি করে দেখার জন্য। ইউটিউবে বেস্ট, বাট ইউটিউবে একটা সমস্যা হলো যে ওই অতিরিক্ত অ্যাড আসে। অ্যাড এটা আমি অফ করতে পারি না, এমন না যে আমি টাকা কামাইতেছি, এটা লিটারালি ওই যে আমার অ্যাকাউন্ট এমনও না যে ওই যে অনেক ভিউ পায় টাকার জন্য। এটা লাইক অটো লাইক অফ করার কোনো ওয়ে নাই। তো আমি রেকমেন্ড করবো, যদি আমার ভিডিও লাইক ইউটিউবে দেখে থাকেন, একটা যে কোনো একটা অ্যাড ব্লকার মেরে নিন। আর ইউটিউবে আমার ইয়া হয় আর কি, সুবিধা হয়। আম, ওইটাই। আর ইয়াও থাকবে যে ও যদি কোনো কোড করে থাকি ওটা গিটহাবও দেওয়া থাকবে। আর হলো যে কোনো প্রজেক্ট করে থাকে ওটা আমরা জিপ করে দিয়ে দিব, এখান থেকে আপনি সবকিছু পেয়ে যাবেন যা যা আছে না আছে। আর টিউটোরিয়াল ফলো করার ক্ষেত্রে আমরা যে চারজন এসোটি, সবাই লাইক মোটামুটি, মোটামুটি না সবাই লাইক মোটামুটি বলা যায় অনেকে মোটামুটি সেম টপিক কভার করব। স্যার ক্লাসে যা যা করবে প্রত্যেকটা কভার করব, বাট একটা দুইটা বেশি কম বেশি হইতে পারে। সো একটা জিনিস খাস ডিফারেন্ট, জাস্ট ডিফারেন্ট, যেমন আজকে এই যে যে রায়হান ভাই আছে ইয়া দিছে, আজকে যে টিউটোরিয়ালটা নেবে, এটা আজকে নিয়ে মনে গিট হাব নিয়ে নেবে, গিট এন্ড গিট হাব। এইটা জাস্ট ডিফারেন্ট, এটা জাস্ট রায়হান কভার করবে। আপনি যদি আমারটাও মানে চারটাই ফলো করেন, আমি রেকমেন্ড করবো যে তারটা লাইভে জয়েন না দিলেও পরে রেকর্ডিং দিবে হচ্ছে, তারটা দেখে নিয়ে ফার্স্ট এটা লাইক উনিই দিবে। আর বাকি সব টপিক আমরা সবাই কভার করবো। সো আমি রেকমেন্ড করবো শুরুর দিকে একটু, পুরা তো দেখা লাগবে না টিউটোরিয়াল, জাস্ট দেখেন যে কি বলে জানি, দেখেন যে কারটা ভাল লাগে, কার পড়ানোর স্টাইল ভাল লাগে, তারটা জাস্ট রেগুলার ফলো করেন। আর একটা জিনিস বলবো যে প্রায়, আমি অনেস্টলি বলবো, স্যার তো বলবে অবভিয়াসলি ও লাইভে সব করো, বাট আমরা সবাই জানি লাইক সারাদিন ক্লাস করে এসে লাইভে করা পসিবল লাইক ইচ্ছাও করে না সারাদিন ক্লাস করে এসে। So, আমি রেকমেন্ড করবো যে হলো যে যারা লাইভে করতে পারবেন করেন, আসেন, আমি যেগুলো দেখাই ওগুলা করবেন। যখন দেখাবো যেগুলো কোড করবো আমার সাথে সাথে করেন, সাথে সাথে প্রবলেম হইলে প্রবলেম বলবে, প্রবলেম দেখাই দেব।
আর না পাইলে তো সমস্যা নাই। আপনার রেকর্ডিং কখনো একটানায় বসে দেখেন না যে পুরোটা দেখে নেব না। টাইনা দেখেন, যখন যেটা দেখাবো ওই স্কিপ স্কিপ করে করে দেখেন, জিনিসটা দেখলে আবার দেখবেন। সো ওরকম করে রেকর্ডিং দেখেন। আর ধরেন আপনি রেগুলার অনলাইনে জয়েন দিতে পারেন না, সমস্যা নেই, আপনি আসেন 15টা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যান, আপনার গ্রেড কার্ভিং পেয়ে যাবেন। ভিডিও রেকর্ডিং দরকার আপনার যদি এসওটি নাও লাগে, স্যারের টিউটোরিয়াল এনা করি, অনলাইনে ক্লাসের টিউটোরিয়াল আছে ওগুলাও এনা, তাহলে আপনার অ্যাকচুয়ালি দেখার দরকার না যদি ভালো হয়। বাট আপনি যদি স্ট্রাগল করেন, এই ধরেন আমাদের টিউটোরিয়াল ফলো করতে যে স্ট্রাগল করছেন, তখন পরের যে লাইভে আসবে না, আসেন এসে জাস্ট জিজ্ঞেস করেন যে এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, আমরা সলভ করে দিয়ে দেবো। লাইভে দেওয়ার কারণ এটাই যে ডিরেক্ট বলতে পারবেন, হলো যে আমরা দেন ইয়া দিয়ে দেবো, এই সলিউশন দিয়ে দেবো। আর এটা স্কেজুয়াল নিয়ে বলছে তো 12টা ক্লাস, বাট সবাই 12টা ক্লাস সবসময় নেওয়া হয় না, একটু কম বেশি নেওয়া হয়। আমরা অনেক সময় ক্লাস নেই না, আমরা বলে দিচ্ছি ক্লাস নিতে পারবো না। Then ওই স্লটে অন্য কোনো এসওটি নিতে পারে, বাট নাও নিতে পারে। সো সবসময় আর কি নেওয়া হবে না। তো ওই ক্ষেত্রে যদি কম ক্লাস নেওয়া হয়, আপনারা বেস্ট হয় জাস্ট 3টা ক্লাস করলেই হয়েছে, মানে অ্যাটেন্ডেন্স থাকলেই হয়েছে, আপনাদের ওই ইয়াতে কোনো সমস্যা নেই। ওই কি বলে জানি আপনার ওই যাতে ওই গ্রেড কার্ভিং কোনো সমস্যা না, রিস্ক নাও তো কোনো দরকার নেই। আর আমার অফলাইন ফিজিক্যাল টিউটোরিয়াল সবসময় হয় না। এটা হলো যে আপনার ধরেন কোনো প্রবলেম আছে, তখন আমাকে আগে থেকে জানায় রাখবেন। আমি 5:40 থেকে 6:40 মর্নিং ওয়েডনেসডে থাকি, ভার্সিটিতে থাকবো। আপনি ধরেন আগে থেকে বলে রাখলেন যে আমার প্রবলেম আছে, ওই দিন হলো যে আমরা বসে বসে আমার ক্লাস আর ফাঁকে, তখন হলো যে আমরা ফিজিক্যালি আর কি ওই বসে বসে প্রবলেমটা সলভ করবো যদি দরকার হয়। আর নাহলে এই ক্লাসের মাধ্যমে সলভ করবো। উম, এইটুকু কি আর কোনো কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন আছে এই অ্যাটেন্ডেন্স পলিসি আর এটা নিয়ে? না ভাই। কোয়েশ্চেন না থাকলে একটা জিনিস দেখাই দিই, এটা সবার জন্য না, বাট যারা লাইক একটু আগে আগে একটু করতে চান, একটা ক্লাস করি আপনি। কিছু হ্যালো, বলতেছেন? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি যদি আপনার একটা ক্লাস করি, ওইটার পরে আমি আরেকটা ক্লাস করতে পারলাম না, তখন আমি অন্য যে কোনো টিউটরের ক্লাস করলেই হবে যে কোনো দিনে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো টিউটোরিয়াল যে কোনো দিনে ক্লাস করলেই হবে। বুঝতে পারছেন? আমি একটা শিখাই দিই যে আচ্ছা থাক, আপনি ওই যে কোনো একটা করলেই হবে। আমার সুবিধা কি, আমার জাস্ট ক্লাসে জয়েন দিলেই হয়েছে। আমার লাইক ওই জয়েন দিলেই নাম এসে পড়বে, দেন ওটা আমি সার্টিফিকেট দিয়ে দেবো ওটা। আচ্ছা, আরেকটা জিনিস বলতেছিলাম, আমার ইয়াতে বলতে গেছিলাম। আর যারা লাইক মানে একটু আগে থেকে দেখে দেখে রাখতে চান, আমার লাস্ট সেমিস্টারে যা কভার করছিলাম ওটা অলরেডি সব আপলোডেড দেওয়া আছে একদম থেকে, এই যে আহ, একদম শুরু থেকে একদম ফাইনাল এর আগ পর্যন্ত প্রশ্ন সহ কোশ্চেন সলভ, মানে মিড কোশ্চেন ফাইনাল কোশ্চেন এরকম সবকিছু দেওয়া আছে। যারা like আগে থেকে একটু ট্রাই করতে চান, আপনার টাইম আছে করতে পারেন, তারা আগে থেকে দেখে রাখতে পারেন। বাট আমি বলবো যে একটা অ্যাড ব্লকার লাগায় না। অনেকে লাইক বলছে যে ওই অ্যাড অনেক এনয় ইউটিউবে, বাট আমার কিছু করার নাই, এটা লাইক ডিসেবল করার কোনো ওয়ে নেই। তো জাস্ট একটা অ্যাড ব্লকার লাগায় না। আর রেগুলার ফলো করলে তো ভালোই, আমরা রেগুলার আগাবো। আর কেউ যদি আগে থেকে একটু শিখে রাখতে চায়, দেন শিখে রাখেন, আগে থেকে একটু দেখে দেখে রাখেন। এগুলো নিয়েও কোশ্চেন করতে পারেন যে এগুলো দেখছেন, ক্লাসের কোনো প্রবলেম হয়েছে, আমার ধরেন আমার টিউটোরিয়াল নাম অলমোস্ট শেষ, তখন আপনি কোশ্চেন করেন, অ্যান্সার দিয়ে দিলাম, আমি আপনাদের এটা দিয়ে দিলেন যেহেতু এটা মনে হয় আর ও আচ্ছা, এখন মার্কিং নিয়ে, মার্ক ডিস্ট্রিবিউশনটা নিয়ে কথা বলি, কে কি স্যার চেঞ্জ করছে কিনা। এটা নিয়ে অনেক সিনিয়র মানুষের কাছ থেকে প্রবাবলি অনেক কিছু শুনছেন। তো ওইটা নিয়ে অনেক থেকে কোশ্চেন্স থাকে, ওটা আমি একটু ক্লিয়ার আপ করে ফেলি। ডিস্ট্রিবিউশন, আচ্ছা 40% আপনার হলো যে কুইজে 10%, 30% প্রজেক্টে, মিড টার্ম 20 এন্ড ফাইনাল হলো যে 40%। জাস্ট একটু শিওর হয়ে দিচ্ছে আপনার
with the 10 marks, mid-এ 20 marks, ফাইনালে 40 marks, প্রজেক্টে ধরেন 30%, এটাই টোটাল 100%। অনেকে বলে, অনেকে সিনিয়ররা অনেকে বলে যে প্রজেক্টে এসওডি স্যারের এসপিডি স্যারের ক্লাস, ওই প্রজেক্টে ভালো করলে স্যার গ্রেড দিয়ে দেয়, প্রজেক্টে ভালো করলে গ্রেড দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ওইরকম না, আপনি ধরেন প্রজেক্ট কিছুই করলেন না, বাট আপনার এগুলো সব মার্ক ফুল আছে, আপনি ওইরকমই মার্ক পাবেন। তো অনেকে বলে কেন প্রজেক্টে ভালো করলে মার্ক দিয়ে দেয়, কারণ তারা মোটামুটি কুইজন মিডে খারাপ করে, দেন হলো যে মিডের পরে প্রজেক্টে কাজ করে, যেটা করার কারণে ওদের অনেক প্র্যাকটিস হয়, দেন ফাইনালটাও ভালো হয়ে যায়। And যখন ফাইনাল এন্ড প্রজেক্টে দেখেন ম্যাক্সিমাম মার্ক এখানে, And এই দুটো যদি ভালো হয় দেন অবভিয়াসলি আপনার প্রজেক্টে করবে, ভালো আসবে। তো অনেকে বলে যে ওই ভাইবা ওই প্রজেক্টের পর একটা ওই লাইভ নোটিফিকেশন দেয়, ওইটা প্রজেক্ট ভালো করলে মার্ক দিয়ে দেয়, এরকম না। আপনার যদি ফাইনাল এন্ড মিডে ধরেন মার্কস নাই, আপনার প্রজেক্টে 30% পাইছেন, তো আপনার তো গ্রেড থাকবে না, ওই 30-40% থেকে ওই সি প্লাস থেকে যাবে। সো মার্ক ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি এরকমই মার্ক পাবেন, প্লাস হলো যে ওই বোনাস গ্রেড যারা লাইক রেগুলার তার পেমেন্ট দিয়ে দেয় সবাই। তো বেসিকলি আমি নিজেই বলি, আমার নিজের এক্সপিরিয়েন্সে বলি, আমি যে পাইছি অনেক আগের কথা, বাট আমি কুইজের আমার অ্যাভারেজ মার্ক লিখছিল 4, লাইক 4 থেকে 5। কুইজের মার্ক এমন ছিল। মিডে আমার ভালো মার্ক ছিল, মিডে আমার কত মার্ক ছিল আমার খেয়াল নাই, মিডে আমার কত মার্ক ছিল আমার খেয়াল নাই, বাট আমার মনে আছে 70% মতো অ্যান্সার করতে পারছি। যেহেতু আমি ধরেন আপনার 15 মার্কস পাইছি, 70% মতো অ্যান্সার করতে পারছিলাম। ফাইনালে একটা পার্ট ছেড়ে দিয়েছিলাম, বাট এটা অনেক ছোট পার্ট ছিল। তো ফাইনালে আমি লাইক মোটামুটি ফুল মার্কের কাছাকাছি পাইছি, ধরেন আমি 37 আর কিছুই পাইলাম। এন্ড প্রজেক্টে আমার অ্যাকচুয়ালি জানি না কত পাইছি, বাট আমার ঘুরে ফিরে এ চলে আসছে। তো প্রজেক্ট ভালো হয়েছে দেখে এ চলে আসে না, কারণ আমার লাইক আমার কুইজ খারাপ ছিল, বাট আমার মিড এন্ড ফাইনালে আরো মার্ক ছিল দেখে আমার চলে আসছে, কি বলে জানি ওই এ চলে আসছে। তো আমি বলবো যে আপনি এখন থেকে কি প্রজেক্টের কাজ এখন আছে, বাট অতটা কোডিং নাই প্রজেক্টে। এখন আপনার মেইনলি ডকুমেন্টেশন বানাবেন, পরে ডায়াগ্রাম বানাবেন, আপনার প্রজেক্টের জন্য ওটা শিখিয়ে দেওয়া হবে, ক্লাসে ক্লাস করবেন ওগুলো। মিডের আগ পর্যন্ত প্রজেক্টের জাস্ট 2টা পার্ট, এখন ফুললি বোঝা লাগবে না, আমি জাস্ট ধারণা দিতেছি কিভাবে আগাইলে বেস্ট হয় আমার মতে। প্রজেক্টের 2টা পার্ট হলো যে আপনার সিআরএ রিপোর্ট, আর হলো যে ইউএমএল। এটা হলো যে মিডের আগে, এই 2টার পরে মিড। এখানে ডিটেইলি কোনো কোড নাই, ইউএমএল এবং সিআরএ রিপোর্ট ডিটেইলি ডকুমেন্টেশন ক্লাসে দেখায় দেওয়া হবে, আমরাও দেখাবো, আর প্রবলি ক্লাসে দেখাইছে সিআরএ রিপোর্ট এরকম ডকুমেন্টেশন। ইউএমএল হলো যে ডায়াগ্রাম, ওটাও আমরা দেখাই দেবো, মিডের আগে হবে। এটা অনেক সময় মিডের পরেও জমা নেয়, মিডের আগেও জমা নেয়, এটা একটু ফ্লেক্সিবল, বাট কোনো কোড নাই। বাট মিডে হলো যে 20 মার্কস। আমি বলবো বেস্ট কোর্স অফ অ্যাকশন আপনি হলো যে সিআরএ রিপোর্ট করবেন, টিমের সাথে ইউএমএলও করবেন, নর্মালি করবেন, বাট আপনি ফোকাস দিবেন মিডের জন্য। প্রথমে যে টপিক আছে, যা আছে সব বুঝে নেবেন। প্রত্যেকটা ছোট ছোট টপিক শেখার পর হলো যে একটা ছোট করে প্রজেক্ট বানাবো, আমি ওভাবেই করাবো। কিছু একটা শেখাবো, ছোট একটা প্রজেক্ট বানাবো, কিছু একটা শেখাবো, ছোট একটা প্রজেক্ট বানাবো। এমন করতে করতে শেষে চলে আমি মিড পর্যন্ত যা শিখাইছি সবগুলা একসাথে করে একটা ধরেন বড় প্রজেক্ট বানাবো। দেন মিডের আগে মিডের কোশ্চেন দিবেন না স্যার, ওটা আমি সলভ করে দেবো, এটাই। আচ্ছা, মিডের কোশ্চেন আমার কাছে মনে হয় এখন নাই, আমি একটু খুঁজে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, না দরকার একটা তো আগে দিয়ে লাভ নেই, নিজে দেখতে পাবো। আর যেটা বলতেছিলাম, বেসিক্যালি মিডের আগ পর্যন্ত ফোকাস দেন, আমার মনে হয় মেইন হার্ডেল মিডের আগ পর্যন্তই। মিডের পরে নতুন টপিক মাত্র 2টা ফাইনালের জন্য, 2টা টপিক ফাইনাল, একটু ডিফিকাল্ট টপিক, 2টা টপিক ডিফিকাল্ট টপিক। বাট আপনি যদি মিডের আগ পর্যন্ত ক্লিয়ার থাকলে আপনার হলো যে প্রজেক্টের 2টা কাজ করতে হবে, ওই এফএক্সএমএল ডিজাইন করা এন্ড লাস্টে কোড করা। তো মিডের আগ পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, এই 2টা করা অনেক ইজি হয়ে যায়, আপনার আপনার প্রজেক্টে অনেক ইজিলি কাজ করতে পারবেন। প্রজেক্টের কাজের যে প্র্যাকটিসটা হবে না, ওটার কারণে ফাইনালটা অনেক ভালো হয়ে যায়, বুঝতে পারছেন? আর আপনার যদি ফাইনাল ভালো হয়, প্রজেক্ট মোটামুটি ডান, সব করার নেই না, সব করা লাগবে, প্রজেক্ট মোটামুটি ডান, ফাইনাল মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে, আপনার যে ভাইবা হবে না, ভাইবার জন্য অ্যাকচুয়ালি আপনার এক্সট্রা কোনো প্র্যাকটিস লাগবে না, ওরকম এক্সট্রা কিছুই। তো ফাইনালের জন্য অনেস্টলি এক্সট্রা প্র্যাকটিস না লাগে, প্রজেক্ট যদি অনেক ভালো হয়, সবকিছু ইমপ্লিমেন্ট করেন, ফাইনালের জন্য কিছু লাগে না, ওইরকম জিনিসই আছে।
প্রজেক্টের থেকে কমপ্লিট। আর কুইজের জন্য স্যার কুইজের জন্য আমি এরকম কিছু দেখাবো না। কুইজের জন্য বেস্ট হয় স্যার যে ক্লাসে রেগুলারলি পড়াইতেছে না, ওগুলাই জাস্ট ফলো করা। কুইজের আগে দিয়ে স্যারের একটা লাইক নোটবুক থাকে, শেয়ার নোটবুক, প্রত্যেকটা নোটে কুইজের আগে দিয়ে জাস্ট ওইটা একটু গো ওভার করেন। কনসেপচুয়াল স্টাফ কুইজে আসে। সো কুইজে ভালো মার্ক না পাইলেও মনে রাখেন ম্যাক্সিমাম মার্ক ফাইনাল প্রজেক্ট। মিডেও অনেকে খারাপ আমি এমনও দেখি মিডে অনেকে খারাপ করে মিডের পরে ঠিক মতো পড়ে ফাইনাল প্রজেক্টে ভালো মার্ক পাইতে দেখা ওরা লাইক এ পেয়ে যায়। ওই ধরেন এ মাইনাস ওর বি প্লাস থাকে, দেন কার্ভ করার পর এ পেয়ে যায়। তো ওরকম ডিফিকাল্ট না অ্যাকচুয়ালি। আমি বলবো যে জাস্ট মিডটা ফোকাস থাকবে। মিড পর্যন্ত যদি আপনি যাইতে পারেন ভালো করে, আপনার পরের স্টাফ করা অনেক ইজি হয়ে যায়। ভাইয়া সিআরই রিপোর্টটা তো দেখানো হবে তাই না? কিভাবে করবো আমরা? হ্যাঁ, সবকিছুই দেখানো হবে। আপনাদেরকে ডেডলাইন দিছে সিআর রিপোর্টের? না ভাইয়া দেয়নি এখনো, স্যার বললো যে একটু ফাস্টলি দিয়ে দিবেন আর কি। ওটা দেখানো হবে, সমস্যা নেই। তো বললাম আচ্ছা, একটা জিনিস সবার কোয়েশ্চেন থাকে, এটা জাভাতে কেন করানো হয়? কারণ আপনারা প্রবাবলি এই পর্যন্ত জাস্ট পাইথন শিখে আসছেন, নিজেরা অনেক কিছু করলো, জাস্ট ক্লাসে জাস্ট পাইথন শিখে আসছেন। ওটার মধ্যে ধরেন 101 করছেন, ডিএসএ করছেন, আর বাকি যা করে থাকেন মেনলি করে আসছেন। জাভাতে কেন সুইচ করতেছি? বেসিকলি এই যে কোর্সটা, এই কোর্সটার অবজেক্টিভ না যে আপনার আচ্ছা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা জিনিসটা কি, এটা জাস্ট একটা প্রোগ্রামিং স্টাইল। মানে আহ, আমরা এই পর্যন্ত যত কোড লিখে আসছি এটা হলো যে প্রেসিজারাল। মানে কি প্রেসিজারাল মানে হলো যে একটার পর এক লাইনের পর এক লাইন। যেমন এক্সাম্পল হিসাবে কি যায়, একদম সিম্পল স্টাফ দিয়ে আমরা ইয়া করি। আচ্ছা না, ওটাও লাগবে honestly। প্রেসিজারাল মানে কি একটার পর একটা স্টেপ বাই স্টেপ। আমি কি এখান থেকে আগে ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছি, পরে আরেকটা ইনপুট নিচ্ছি, দেন আমি হলো যেগুলো ভেরিয়েবল রাখতেছি মানে ফ্লোটে কনভার্ট করতেছি, দেন অ্যাড করতেছি, অ্যাড করে দেন ইউজারকে দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটা রান হচ্ছে। এটা মানে রান হওয়া না, কিভাবে কোডটা লেখা হয়েছে ওইটা হলো, এটা হলো যে প্রেসিজারাল। আর ওপি হলো যে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা আমরা আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় কি বলি একটা প্যারাডাইম। বাট বেসিক্যালি প্যারাডাইমটা মানে কি জাস্ট একটা কোডিং স্টাইল আর কিছুই। সো বেসিক্যালি কোডিং স্টাইলের দরকার কি, যেভাবে মানে কোড রান করলে তো দরকার হলো মেইনলি দরকার কি যে আপনাদের কোড অ্যাকচুয়ালি মেনটেন করা লাগে। লাইক কোড তো just একবার লিখলেই হয়ে যায় না, কোডে চেঞ্জেস করা লাগে, প্রবলেম হলে বাগ ফিক্স করা লাগে, তার আরো ফিচার্স আসে। তো বেসিকলি আমরা কতগুলো প্যাটার্ন তৈরি করে রাখছি, মানে প্যাটার্ন তৈরি হয়েছে, মানে রিসার্চাররা ইয়া তৈরি করছে। ওটার মধ্যে একটা হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এটার মাধ্যমে বেসিক্যালি মোটামুটি ক্লিন কোড লেখার জন্য এরকম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রসিজার ফলো করা হয়। আগে এটা অনেক ছিল যে অনেক পপুলার, লাইক অনেক পপুলার ছিল, লাইক মোস্ট পপুলার ছিল লাইক আইদার এরকম প্রসিজারাল কোড লিখতো ছোটখাটো স্ক্রিপ্টের ক্ষেত্রে, আর বাকি যা করতো সব অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবেই করতো। But এখন একটু হচ্ছে মানুষ লাইক অন্যভাবেও কোড লেখা যায়, এই মেবি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ অনেক অনেক বয়লার প্লেট কোড লেখা হয় এটার কারণে। বাট স্টিল যেহেতু ওপি লিটারালি মোস্ট পপুলার ওয়ে টু রাইট কোড, তো আপনার এটা শিখতে হবে। নট সো এই কোর্স থেকে কি শিখবেন, এই প্যারাডাইমটা শিখবেন, কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোড লেখা হয়, প্রজেক্টে লেখা হয়, এটা শিখবেন। আর শিখবেন হলো যে জাভাতে কিভাবে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড কোড লিখতে পারেন। সো পাইথন যেটা হলো, পাইথন হলো যে মাল্টি প্যারাডাইম। লাইক আপনার অবজেক্ট মানে এরকম প্রসিজারাল কোডও লিখতে পারেন, ওই ক্লাস দিয়ে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড কোডও লিখতে পারেন, এবং ওই ফাংশনাল প্রোগ্রামিং এরও কিছু আছে, ওই যে পিওর ফাংশন অনেক কিছু। ফাংশনাল প্রোগ্রাম আরেকটা প্যারাডাইম, যেটা আমাদের ভার্সিটিতে শেখানো একটু হয় না, বাট একটু হইলেও ধারণা দেওয়া উচিত। বাট বেসিক্যালি অনেক স্টাইল আছে, বাট এর মধ্যে সব থেকে পপুলার হলো পাইথন। কি বল পাইথন সব থেকে পপুলার হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বাট এই পাইথন
একটু মাইক অফ করে দিন আপনাদের কথা শেষে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, পাইথন হলো যে মাল্টি প্যারাডাইম। মাল্টি প্যারাডাইম কি? এই মাল্টি প্যারাডাইম হলো যে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়, প্রসিজারাল প্রোগ্রামিং করা যায়, ফাংশনাল প্রোগ্রামিং করা যায়, ইম্পারেটিভ প্রোগ্রামিং কি আমি জানিও না, ফার্স্ট টাইম দেখতেছি, বাট যেটাই হোক অনেক কিছু করা যায়। বাট জাভা কি করে, আপনাকে কাইন্ড অফ ফোর্স করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে। আপনি জাভায় যেটাই করতে চান জাভায় আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করতে হবে। জাভা ওভাবে বিল্ড করা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসপত্র চিন্তা করেই। সো বেসিক যদি জাভা ইউজ করা হয়, জাভা ইউজ করে অবজেক্ট প্রোগ্রামিং শিখেন, লাইক মানে এই কোর্সটাই আমরা যা যা শিখাইতে চাইতেছি ওগুলো সবকিছু জাভার মাধ্যমে like আরো বেটার শেখানো যায়। পাইথনের মধ্যে কয়েকটা কোয়ার্কস আছে যেটা লাইক আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যারা যা শিখাইতে চাচ্ছে ওটার সাথে কাইন্ডা যায় না, এই জন্য জাভাতে শেখানো হয়। আর একটা জিনিস হলো, আপনার জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ে থাকলে হবে না। অনেকের কনসেপ্ট, আমার নিজেরও কনসেপ্ট ছিল, আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম যে আমি পাইথন নিয়ে করবো, পাইথনে ফোকাস দেবো, পাইথনে সবকিছু শিখে ফেলবো। অ্যাকচুয়ালি ওই একটা ল্যাঙ্গুয়েজে সবকিছু শিখে ফেলবো এটা কখনো পসিবল, লাইক এটা লাইক করতে যায় না, কোথায় টাইম ওয়েস্ট হবে। আপনার যখন যেটা লাগবে আপনি ওইটা শিখবেন আর ওটা ইউজ করবেন, এটাই হলো যে লাইক নর্মালি করা হয়। ওটা ওই যে টিপটা কেন দেওয়া হয় যে ও জাস্ট একটা ফোকাস করো একটাতে, ওই টিপটা দেওয়া হয় কজ অনেকে কি করে ওই যখন 101 এর সময় 101 এর যে কনসেপ্ট গুলো আছে না, ওইগুলো শেখার সময় মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইচ করে, যেটা লাইক আগে মানে কনসেপচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট গুলো শিখো, দেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি ইজিলি শিফট করতে পারো। তো অলরেডি যেহেতু আপনি পাইথন করে আসছেন, 101 করে আসছেন, ডেটা স্ট্রাকচারে করে আসছেন, সো আমি বলবো না যেহেতু এটা যদি আপনাদের লাইক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতেছেন জাভাতে একটু হার্ডার হবে, বাট আস্তে আস্তে আরো পরে যদি ল্যাঙ্গুয়েজ শিখতে যান, ধর আপনি ওয়েব প্রোগ্রামিং করতে গেলেন, জাভাস্ক্রিপ্ট শিখলেন, ইট উইল বি ওয়ে ইজিয়ার। লাইক লাইক রিয়েল লাইফ ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা লাইক উল্টা, লাইক প্রথমটা শেখা অনেক কষ্ট, বাট পরে যতগুলো শিখবেন ইটস গেট ইজিয়ার এন্ড ইজিয়ার। আর আর যেটা বলতেছিলাম লাইক জাভা শিখতে হবে কেন, বিকজ আপনার এরকম ইউজড টু হইতে হবে আপনি যেখানে জব করবেন। ধরেন আপনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফ্রন্ট এন্ড ডেভেলপার হইলে তো জাস্ট একটাই জাভাস্ক্রিপ্ট, আর ধরেন ফুল স্ট্যাক হন or like just in general software engineering হন, আপনার বিভিন্ন রকম সফটওয়্যার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরতে হবে। তো আপনার কমফোর্টেবল হইতে হবে অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখা, অন্যান্য টুলস শেখা, অন্যান্য প্যারাডাইমে কাজ করার জন্য। তো এটা লাইক নর্মাল, এটা এমন কিছু না যে ও আগে কেন এখানে শিখেছে এখন এটাই শিফট করতেছে কেন। এটা মোর লাইক আগে আচ্ছা পাইথন দিয়ে এগুলো শিখছো, জাভা দিয়ে এখন এগুলো শিখ। নট অনলি তুমি দুইটা ল্যাঙ্গুয়েজ শিখতেছো, বিভিন্ন কনসেপ্ট শিখতেছো, লাইক ইউ শুড বি কমফোর্টেবল লাইক বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখা, বিভিন্ন শেখা। এটা কভার হলো জাভা দিয়ে কেন শেখাচ্ছি। একটা ক্লাস তো লাইক 2 ঘন্টার করে, আমি 2 ঘন্টার ক্লাস জীবনে নেই না। পরীক্ষার কোশ্চেন সলভ করা ছাড়া 2 ঘন্টার ক্লাস কখনো হয় না। 1 ঘন্টার আগে পরে শেষ হয়ে যায়, তো তখন আমি ব্রেক টেক দিব না, জাস্ট 1 ঘন্টায় শেষ করে ছেড়ে দেবো। আর যদি পরীক্ষার কোশ্চেন সলভ করি তখন 2 ঘন্টা বা 2 ঘন্টা বেশি চলে যেতে পারে, তখন হলো যে আমরা ব্রেক নেব, এছাড়া আমরা ব্রেক নেওয়ার কোনো দরকার নেই। আর কোয়েশ্চেন থাকলে বেস্ট হয় কোয়েশ্চেন লাইভে করো, আমি অ্যান্সার করবো। আর পাইও না যে ধরো 1 মাস চলে গেছে, মিডের কাছাকাছি চলে আসছে, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না, তো হয়তো বা স্যারের কাছে যাইতে ভয় লাগতে পারে তোমার, যে স্যারকে বলবো কোচ স্যারে এটা কি, হয়তো বা স্যার রাগ করে বলতে পারে, স্যার ওইরকম করে কথা বলে যে স্যার অবভিয়াসলি রাগ করবে স্যার, টাইম লিমিটেড স্যার, এখন বেসিক কনসেপ্ট যখন ক্লিয়ার ছিল না তখন না কোয়েশ্চেন করে এখন করেন, অবভিয়াসলি স্যার রাগ করবে। তো হ্যাঁ ওখান থেকে ভয় পাইতে পারেন, বাট আমাদের কাছে হলো যে যতই বেসিক কোয়েশ্চেন হোক কোয়েশ্চেন কইরেন, এমনকি ফাইনালের আগে দিয়েও যদি আপনি একদম সেকেন্ড দিন প্রথম দিনের কোয়েশ্চেন করেন, আমি সুন্দর মতো রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, বোঝানোর ট্রাই করবো। আমরা ওই কারণেই আছি যাতে হলো যে একদম বেসিক স্টাফ না পারলেও যাতে দেখা দিতে পারি। আরেকটা জিনিস, এখানে অনেকে খারাপ করে ওপি কোর্সটা অনেকে খারাপ করে। খারাপ করার আমার মেইন কারণটা অনেস্টলি কোর্সটা অত ডিফিকাল্ট না, প্রজেক্টটা অত ডিফিকাল্ট না, পরীক্ষা টরীক্ষা অত ডিফিকাল্ট আমার কাছে লাগে না।
খারাপ করার কারণ হলো যে আগে থেকে অ্যাকচুয়ালি কোনো প্র্যাকটিস নাই। যে টিএসএ কোন রকম পাস করে আসছে, ওয়ান তো অ্যাকচুয়ালি এখন আসতে পড়ানোই হয় না। এই অনেক ড্রাস্টিক একটা জায়গা, আমি জানি না কেন এখন মনে হয় চেঞ্জ হয়েছে কিনা। আমার টাইমে ওয়ানে অনেস্টলি কিছুই করাই নাই, টিএসএ তে যে আল্লাহ এত কিছু কিভাবে লাইক কষ্ট করে করা গেছে, বাট স্টিল লাইক ওয়ানে ওরকম কভার করে না। ওয়ানে আরো বেশি স্টাফ কভার করা উচিত যাতে পরের কোর্স গুলো আরো ইজিয়ার হয়। এখন করে কিনা আমি জানি না, আমার টাইমে ছিল না। বাট আচ্ছা, আপনি যদি ধরেন টিএস এর মধ্যে প্রবলেম সলভ করে অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি ধরেন বি প্লাস বি পাইছেন টিএস তে, অর লাইক বি প্লাস এর উপরে পাইছেন, আপনার জন্য এই অপারেটর কোর্সটা অনেক ইজি হবে। আপনি জাস্ট অপারেটর কয়েকটা কনসেপ্ট শিখবেন, জাভা শিখবেন, আর ইউ আর মোস্টলি ডান। প্রবলেম সলভিং এর পরটা আপনার প্যারা নেই। বাট আপনার এগুলো যদি উইক থাকে, ওয়ান উইক, সো তখন আপনার কি করতে হবে? প্রোগ্রামিং শিখতে হইতেছে, জাভা শিখতে হইতেছে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শিখতে হইতেছে। যেহেতু আপনি আগে এতটা কোড করে প্র্যাকটিস নেই আপনার, আপনার বেসিক বেসিক ছোটখাটো প্রবলেম সলভিং অসুবিধা হবে। ওইটাও লাইক আপনি কোশ্চেন করবো, এরকম কোশ্চেন কর, এই জন্য বলছি। সো যাদের এরকম অবস্থা তাদেরও এখনো টাইম আছে, সেমিস্টার মাত্র শুরু হয়েছে, এখনো টাইম আছে। আমি কি বল, যাদের এরকম অবস্থা, আগে বেশি একটা প্র্যাকটিস নাই, ডিএসও ভালো পারেন নাই, মানে আগে অনেক প্র্যাকটিস করার ইচ্ছা ছিল না, বাট ইচ্ছা ছিল না যদি এখনো কোনোরকম ইচ্ছা না থাকে তাহলে তো প্যারা নেই আপনার। বাট আপনার যদি আগে ইচ্ছা ছিল না, বাট আপনি এই অপরচুনিটি ভালো করতে চান, যে কারণেই ভালো করতে চান, তাহলে আমি বলবো আহ আমাদের, হ্যাঁ আমরা তো দেখাবো স্টাফ, বাট আমাদের জন্য বসে না থাকে ইউটিউব থেকে জাভা শিখেন, জাভার বেসিক্সটা শিখেন। আমি দেখাবো, আমি জাভার বেসিক্স দেখাবো, দেন হলো যে অন্যান্য স্টাফে যাবে, সবার আগে এটাই দেখাবো। আর জাভার বেসিক্স শিখেন, ছোটখাটো অনলাইনে বসে বসে প্রবলেম সলভ করেন। তাই ডাব্লিউ3 স্কুলে মনে হয় প্রবলেম, এই যে জাভা এক্সারসাইজ একদম সিম্পল জিনিস, আপনার কমপ্লেক্স করার কিছু করেন, রিয়েলি সিম্পল সিম্পল জিনিস। কিন্তু জাভা ইউটিউব থেকে শিখবেন বা আমার কাছ থেকে শিখলেন, শেখার পর হলো যে এই ছোটখাটো এই যে এগুলো করলেন, এগুলা করে করে জাস্ট একটু ইউজ টু হন। তবে আপনাদের বেসিক্যালি প্রবলেম সলভিং এর প্র্যাকটিস নাই আপনাদের, ওটার জন্য বলতে। আর যাদের আছে তাদের অতটা ইয়া করা লাগবে না, জাভা শিখে আমরা জাস্ট জাম্পিং করে করে ফেলতে পারবো, সমস্যা নেই। আর আপনার যদি চিন্তা থাকে, আপনার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সটা অনেক একটা ইম্পর্টেন্ট কোর্স হওয়ার কথা, ইম্পর্টেন্ট একটা কোর্স, বাট আপনারা ওইভাবে করেন। আপনি যদি ইন ফিউচার ওয়েব ডেভেলপার হইতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দিকে যেতে চান, অর লাইক ব্যাকএন্ডেও যেতে চান, যেখানেই যেতে চান, অর ধরেন আচ্ছা আপনি এগুলো আপনার ডেভেলপমেন্ট করবেন, ইঞ্জিনিয়ারিং দিয়ে যাবেন না, আপনি এআই নিয়ে রিসার্চ করবেন, তখনও আপনার তো প্রোগ্রামিং লাগবে, বেশিরভাগ পাইথনেই করবেন, তখনও আপনার ওওপির কনসেপ্ট লাগবে। আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সারা জীবন একটুও ধরেন, আপনার কনসেপ্ট লাগবে। আর যদি চিন্তা করেন যে ও এআই রিপ্লেস করে দিচ্ছে, এআই তো কোড লিখতে পারে, আহ, আমি বলবো যে তাহলে কে বেশি, যদি এআই কোড লিখতে পারে আমাদের কাজ করতে পারে, হ্যাঁ, তো কে বেশি অ্যাডভান্টেজে আছে, যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং পারে নাকি যে অ্যাকচুয়ালি পারে না? যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করতে পারে না, তাকে যদি এআই কোনো রকম একটা আউটপুট দিয়ে দেয়, সেটা নিয়ে ওরকম বেশি একটা আগাইতে পারবে। আর ধরেন একটা ডেভেলপার, একটা like ওই ইয়াইতে ধরেন জুনিয়র ডেভেলপার এআই কে দেওয়ার থেকে একটা সিনিয়র ডেভেলপার যদি এআই ইউজ করে, অবভিয়াসলি সিনিয়র ডেভেলপারটা ওয়ে মোর প্রোডাক্টিভ হবে। সো ঘুরে ফিরে একই কথা, যদি আপনি এই ফিল্ডে থাকতে চান, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা ইম্পর্টেন্ট ক্লাস, অনেক বেশি, এটা ভালো করে করেন, আপনার ফিউচারে অনেক কাজে দেবে। বাট আপনার যদি প্ল্যান থাকে অ্যাকচুয়ালি না আমি জাস্ট সিএস ডিগ্রি নিতে আসছি, আমি অন্য কোথাও যাবো, এখানে অ্যাকচুয়ালি ওরকম থাকার ইচ্ছা নেই, তারা লাইক তাদের ইচ্ছা। বাট আপনি যদি এই ফিল্ডে কাজ করতে চান, এই ফিল্ডে থাকতে চান, তাহলে আমি বলবো ওপি ভালো করে পড়ো। আরো বলে দিই যে ইয়া করবেন, ওপি পড়বেন, ডেটাবেস কোডটা ভালো করে করবেন, অপারেটিং সিস্টেম ভালো করে করবেন। এগুলো হলো যে বেস, এগুলো আপনার সবারই লাগবে, সবারই লাগবে। আর যদি এআই রিসার্চ করতে চান, তখন হলো যে ওই নিউমেরিক্যাল মেথড, ম্যাথ কোর্সগুলো তখন ভালো করে। আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, এগুলো একটু একটু ভালো করে করেন, এগুলো লাগবে ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, আচ্ছা যেহেতু টাইম এখনো অনেক আছে, তো আমরা, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে?
স্ক্র্যাচ প্যাড স্যার এখনো দেয়নি, দিলে তখন আমরা ইয়া করবো। সো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা একটু জাভার বেসিক জিনিস দেখবো, এন্ড আমরা আগাবো হলো যে ইয়া দেখে দেখবো, বলো জানি পাইথনের সাথে কম্পেয়ার করে করে। Okay? ও আচ্ছা, যেহেতু শুরু করতেছি একটু ধারণা দিই আপনাদের, পাইথন করে অ্যাকচুয়ালি রান করে কেমনে। আপনি যে পাইথনে কোড করেন, পাইথনে যে কোড করেন অ্যাকচুয়ালি রান হয় কেমন। ধরেন আপনার এই যে পাইথনের কোড, লাইন বাই লাইন কোড আছে, এখানে কিছু আছে, ফাংশন ডিফাইন করছে, কিছু আছে। তো এটা কিভাবে রান করে পাইথনে, আমি পাইথন ইউজ করতেছি কজ আপনারা পাইথন ইউজ টু, পাইথনের কোড অ্যাকচুয়ালি রান হয় কিভাবে। একটা পাইথনের ইন্টারপ্রিটার আছে, ইন্টারপ্রিটার হলো যে আপনি তো যদি কখনো কমান্ড লাইন দিয়ে রান করে থাকেন তাহলে আপনার এরকম করে লিখতে হবে। রান বাটন দিলে তো রান বাটন কমান্ড লাইন যদি যখন কখনো পাইথন প্রোগ্রাম রান করে থাকেন আপনার কি লিখতে হবে, এই পাইথন 3 এরকম কিছু লিখতে হয় যাতে আপনার পাইথন প্রোগ্রামটা রান। এই পাইথন 3টা কি, এটা দ্বারা আপনি বলতেছেন এই পাইথন 3 এর ইন্টারপ্রিটারটা ইউজ করে আমার এই প্রোগ্রামটা রান। বেসিক্যালি পাইথন 3 ইন্টারপ্রিটারটা আপনার লিটারালি প্রোগ্রামের প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন পড়ে এন্ড এক্সিকিউট করে, লাইক লাইন বাই লাইন পরে এক্সিকিউট করে, লাইন বাই লাইন পরে এক্সিকিউট করে, বা লাইন বাই লাইন পরে। এটা হলো যে ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ পাইথন একটা। আরেকটা জিনিস হলো যে কম্পাইল ল্যাঙ্গুয়েজ, যখন অপারেটিং সিস্টেম করতে যাবেন তখন সি ইউজ করে দেখবেন, তখন হলো যে কম্পাইল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। তো কম্পাইল ল্যাঙ্গুয়েজ কি করে, যে ধর আপনি সি তে কিছু একটা কোড করলেন, সি তে কিছু একটা কোড করলেন, হ্যাঁ, কম্পাইলার ইউজ করে আপনি এই কোডটাকে হলো যে মেশিন কোডে কনভার্ট করেন, মেশিন কোডে কনভার্ট করেন, বাইনারি ফাইল দিবে, ওইটা হলো যে কম্পিউটার রান করে। এটা লাইক লাইন বাই লাইন না, পুরোটা একসাথেই রান করে। সো তাহলে এটা লাইক এরকম করে দরকার কি যে সি তে আরেকটা এক্সট্রা স্টেপ আছে, পাইথনে তো ভালো যে ইন্টারপ্রিটার এক লাইন এক লাইন এক লাইন করে রান করতেছি। তো এটা কেন, মানে এটা তো ভালোই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো আমাদের এরকম কম্পাইল করার দরকারটা কি, দরকারটা হলো যে স্পিডের কারণ। আপনার এই যে ইয়াটা আছে না, এই যে পাইথন প্রোগ্রাম, পাইথন কিন্তু অ্যাকচুয়ালি অনেক স্লো, আরো অনেক রিজনিং আছে স্লো হওয়ার, বাট একটা রিজনিং হলো যে এটা ইন্টারপ্রেটেড, লাইন বাই লাইন পড়া, লাইন বাই লাইন করে পড়া হয়, এই জন্য অনেক স্লো। বাট সি অনেক ফাস্ট, আপনার কম্পাইল করার পরে এই যে বাইনারিটা দিবেন, এটা আপনি যা রান করবেন এটা অনেক ফাস্ট। এই জন্য লাইক বেশিরভাগ আপনি যদি গেম খেলা থাকেন, বেশিরভাগ গেম হলো যে সি প্লাস প্লাসে লেখা, লাইক সি তে লেখা, বেসিক্যালি কম্পাইল ল্যাঙ্গুয়েজে লেখা বেশিরভাগ গেম, মানে গ্রাফিক্স প্রোগ্রাম আর গেম টেম যা আছে অনেক পারফরমেন্স লাগে। আর জাভা কিভাবে রান করে, জাভা হলো যে এই দুইটার একটা লাইক মিডল পয়েন্টের মধ্যে, এটাও ইয়া হয়, পেইন্ট কখনো ইউজ করেনি তো এটা ইরেজ করে কেমনে ফটো ইরেজার। জাভায় কি হয়, জাভায় কি হয়, এই দুইটার একটা মিডল পয়েন্ট আছে জাভা, আপনি জাভার কোড লিখবেন, জাভার কোডটা লিখবেন, লিখছেন না, হ্যাঁ, এটা থেকে আপনি কম্পাইল করবেন, বা এটা ডিরেক্টলি ইয়া হবে না, ওই যে মেশিন কোড আছে না, ওয়ান এন্ড জিরো না, একটা মেশিন কোড, মেশিন কোড হবে না, এটা একটা বাইট কোডে পরিণত হবে। ওইটা আমরা রান করব কোথায়, জাভা ভার্চুয়াল মেশিন। তো এটার সুবিধাটা কি, এটার সুবিধা হলো যে ইট বেসিক্যালি ইয়া লাইক কম্পাইল হচ্ছে বাট ফুললি না, বাট এই জাভা ভার্চুয়াল মেশিনে যে কোডটা তৈরি হবে না, এটা হলো যে ইন্টারপ্রেটেড আকারে রান করবে জাভা। তো এটার সুবিধাটা কি, সুবিধা হলো যে আপনার হলো যে এই জাভা ভার্চুয়াল যে কোনো কম্পিউটারে ইজিলি রান, মোটামুটি ইজিলি রান করতে পারবে, যে এই জাভা ভার্চুয়াল মেশিন ইনস্টল করলে।
জাস্ট ওইটার উপরে ইয়া করতে হবে। আর সি এর ক্ষেত্রে কি করা লাগতো, যে আপনার হলো যে ওই প্রত্যেকটা আর্কিটেকচারের জন্য আলাদাভাবে কম্পাইল করা লাগতো আপনার কোড, কম্পাইল করা লাগতো। আর এই জাভার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা কম্পাইল করা লাগবে না, আপনি জাস্ট একবার কম্পাইল করবেন বাইট কোডে, এন্ড এই বাইট কোডটা হলো ইউজারকে দিয়ে দিবেন, ও হলো যে তার ভার্চুয়াল মেশিন ইনস্টল করলে সে রান করতে পারে। এটা হলো যে জাভার সুবিধা মেইন সুবিধা। তো ওটা হচ্ছে কিভাবে, ওটা অ্যাকচুয়ালি ইয়া না, এমন কিছু না যে আপনাদের একটা বেগ আইডিয়া থাকলেই হয়েছে জাভা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ওটা লাইক পরীক্ষা টরীক্ষা আসবে, বাট আইডিয়া থাকা মেইনলি ডেটা টাইপ দেখাইতে গেছি, কম্পেয়ার করে করবো যে জাভা একটা স্ট্যাটিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ। মানে ডেটা টাইপ, ডেটা টাইপটা আগে বোঝার ট্রাই করে, ডেটা টাইপ কি, তারপর আগে টেক্সট স্ট্রিং টাইপ ডেটা মানে কি, এনিথিং লাইক ইয়া স্ট্রিং টাইপ ডেটা কি, লাইক কোনো কিছু মানে এরকম কোটেশনের ভিতরে এনিথিং, সিঙ্গল কোটও হইতে পারে, ক্যারেক্টারও হইতে পারে, or like কিছু মেসেজ, এটা লাইক স্ট্রিং টাইপ ডেটা। ফলো করে ইন্টিজার, ইন্টিজার লাইক একক সংখ্যা, কোনো দশমিক নেই, যে 2, 100, 0, যেটাই -2, এগুলোতে ইন্টিজার পরে ফ্লোট, এগুলা ধারণা থাকার মতো। ফ্লোট কি 2.22 আর ধরেন 0 পয়েন্ট সামথিং, সেটা দশমিক সংখ্যা, এগুলো তো আপনি দেখছেন। আর ইয়া বুলিয়ান, বুলিয়ান তো জাস্ট আমরা দেখে আসছি যা proof আছে। তো এগুলো তো আপনার ধারণা থাকার কথা কোনটা কি। তো পাইথনে এরকম আছে, পাইথনে এগুলো আমরা ইউজ করছি। যে পাইথনে কি করছে আমরা, যে ধরেন ডিরেক্ট হলো যে ইয়া করতে পারেন, স্ট্রিং ডিক্লারেশনের ক্ষেত্রে ধরেন আমি ধরেন নেম দিলাম, নেম ধরেন এইভাবে দেওয়া যায় না, নেম দিলাম, নেম জাফের দিলাম, এটা লাইক তো ডিরেক্টলি এভাবে করে দিলাম, জাস্ট ও আমার ভেরিয়েবলের নাম, এটা আমার ভেরিয়েবলে কি ডেটাটা সেভ করছে ওইটা দেওয়া যায় না। পরে অলসো কি করা যায়, আমি নেমের ভিতরে পরে হলো যে অন্য কিছু সেভ করতে পারি, ধরেন 7, ধরেন 7ও সেভ করতে পারি সেম ভেরিয়েবল, এটা করা যায় পাইথনে, কোনো এরর দেয় না। বাট জাভার ক্ষেত্রে ডিফারেন্ট, জাভাতে কি করতে হয়, যে আপনি কোন টাইপ অফ ডেটা ইয়া করতেছেন, যে কোন টাইপ অফ ডেটা আপনি একটা ভেরিয়েবলে সেভ করবেন। আচ্ছা একটু টার্মিনোলজি ক্লিয়ার করে দিই, কোনটা কি অ্যাকচুয়ালি বলি আমরা, যে এখানে এটা কি, এটা হলো যে আপনার ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল তাকে যদি ভেরিয়েবলের নাম, এটা হলো যে আমার ভ্যালিউ। আর পাইথনে কিন্তু এরকমই মাই নাম্বার ইকুয়ালস টু 5, পাইথনে ইজিলি দিয়ে দেওয়া যায় আর কিছু না। বাট জাভার ডিফারেন্ট কি, আপনার সাথে একটা ইয়া দিয়ে দিতে হবে, কোন টাইপ অফ ডেটা এটা বলে দিতে হবে। সো কিছু ইয়া থেকে আমার নতুন উইন্ডোজ সেটআপ কিছু এখানে ওরকম কিছু নাই দেখানোর মতো এরকম। আচ্ছা এটা দিয়ে দেখ, তো আপনার আপনার আমরা বিএস কোড ইউজ করবো না, আমরা ইন্টেলিজে ইউজ করবো, আর আমি এটা পরে যাবো। স্যার ওনার টিউটোরিয়াল দিয়ে দিছে, ওটা আমারই বানানো, ওই কিভাবে ইন্টেলিজে ইনস্টল করতে হয় স্টক, ওইটা দেখে ইনস্টল করেন। কোনো প্রবলেম হলে পরের ক্লাসে দেখেন, কালকে একটা ক্লাস আছে তখন দেখেন, সলভ করার ট্রাই করবো। বাট পাইথনে আমরা নর্মালি কি করবো, আচ্ছা ইয়া করি, আহ আচ্ছা টেস্ট হয় অনলাইন, আমার যেহেতু ইয়া পাইথন ইন্টারপ্রিটার ইনস্টল দেওয়া নেই, ইন্টারপ্রিটার এটা আবার তারপরে চলতে গেল এটাই। নর্মালি আমরা পাইথনে যখন ইয়া করতে যাই,
ধর আমরা একটা ইন্টিজার অ্যাসাইন করবো, ধর একটা নাম্বার, এনি নাম্বার। আমরা কি করি, নাম ইকুয়ালস টু 4, জাস্ট ইজিলি লিখে দিই, আর কিছুই না। নাম ইকুয়ালস টু 4, যদি এটা প্রিন্ট করতে চাই আমি জাস্ট বলতে পারবো যে নাম ইজ ইকুয়াল টু 4, এটাকে আমরা রিঅ্যাসাইন, নাম ইজ ইকুয়াল টু 4। অলসো আমি নামের মতো অন্য কোনো ভ্যারিয়েবল সেট করতে পারি, প্রিন্ট করলাম, তাহলে এখানে প্রিন্ট করলাম, অলসো এটা এখানে করলাম, রান করে দিই। এই যে 4 প্রিন্ট হয়েছে, এটা কিন্তু একটা ইন্টিজার। 4 প্রিন্ট হয়েছে, এটা কি একটা ইন্ট, এটা কি একটা স্ট্রিং। বেসিক্যালি একটা ভেরিয়েবলে আমরা কোনো কিছু করা ছাড়া যে কোনো একটা ভ্যালু রাখতে পারি, যে কোনো টাইপ অফ ভ্যালু রাখতে পারি, দেন ওটাকে ইজিলি চেঞ্জ করতে পারি। বাট জাভায় ডিফারেন্ট, জাভায় আপনি এরকম করে করতে পারবেন না। জাভার ক্ষেত্রে সেম জিনিসটা করতে চাইলে আমার কি করতে হবে, সেম জিনিসটা করতে চাইলে আমার কি করতে হবে, যে এই না মেটা করাই দিই, এই মেটা করতে চাইলে কি করতে হবে, আমি ইন্টিজারটা কিভাবে দেবো, নাম, ভ্যারিয়েবলের নাম লিখবো, নাম। হ্যাঁ, বাট এই ভ্যারিয়েবল আমি কি টাইপ অফ ডেটা সেভ করব এটা আমার আগের থেকে বলে দিতে হবে। এই ক্ষেত্রে আমি ইন্টিজার টাইপ সেভ করব, সো আমি এখানে ইন্ট দিতে হবে। তো নাম লেখার আগে আমি ইন্টিজার টাইপ অফ ডেটা লিখবো, ইন্ট, দেন নাম, দেন আমি আমার ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারবো 4। জাভায় আরেকটা জিনিস দিতে হয়, যে সেমিকোলন দিতে হয়। কোনো একটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হয়। স্টেটমেন্ট কি, কোনো ভেরিয়েবল অ্যাসাইন করা, কোনো অ্যাসাইনমেন্ট কিছু করলেন, অনলাইন ওরকম করে মুখস্থ করার থেকে কিসে কিসে সেমিকোলন দিব, ওটা ওভাবে বুঝার থেকে আপনি জাস্ট করতে থাকেন, আপনি নিজের ইউজড হয়ে যাবেন কখন কোথায় সেমিকোলন দিবেন আর দিবেন। সো এইভাবে আমি নাম ফোন দিব। বাট আমি পাইথনে যেরকম করছি যে জাস্ট পরে 4 চেঞ্জ করে ফেলছি, আমি কিন্তু এটা পারবো না। Like, আমি যদি নামকে পরে চেঞ্জ করে এফ ও ইউ আর দিতে চাই, বলতে চাই একটু এরর হবে, দেখেন এরর দিবে, এই এরর দিচ্ছে কি, ইনকম্পিটেবল টাইপস আগে স্ট্রিং। আমি এখানে একটা ইন্টিজার ভেরিয়েবলে, ইন্টিজার যেখানে ইন্টিজার বলে দিছে, ডিক্লেয়ার করে দিছে, এখানে স্ট্রিং সেভ করতে গেছে, এটা অ্যালাউড না। আমি অন্য নাম্বার সেভ করতে পারি, যে 5 সেভ করতে পারি, ধরেন আমি 5 সেভ করলাম, আমি 5 প্রিন্ট করি, যেটা দিচ্ছে সেটা করাই দিই। ধরেন আমি এখানে আমার এটা প্রিন্ট রাখবো, 5 প্রিন্ট হবে, এই যে 5 প্রিন্ট হচ্ছে, কোনো সমস্যা না। বাট যে মানে যে টাইপ অফ ডেটা, এটা যে টাইপ অফ ভেরিয়েবল, এটা আমার আগে ডিক্লেয়ার করে দিতে হবে, এবং এটা পরে লাইক চেঞ্জ করতে পারবো, ওই টাইপেরই থাকে। সো নট অনলি ইন্টিজারের ক্ষেত্রে, আমি যদি একটা স্ট্রিং করতে চাই, তখন আমার কি করতে হবে, আমার হলো যে করতে হবে, স্ট্রিং এর ক্ষেত্রে এই যে দেখেন স্ট্রিং দেখতে হবে, স্ট্রিং লিখে দেন হলো যে ধরেন নেম দিব, দেন আমি এখানে আমার নেম সেভ করতে পারবো, আর এই যে সেমিকোলন দিতে হবে, প্রিন্ট করলাম, আমার নাম প্রিন্ট করে ট্রাই করি। আপাতত এগুলাকে, এই যে এত কিছু এত কষ্ট, এগুলোর দিকে ফোকাস দিয়ে না, আপনি জাস্ট ডেটা টাইপের এই ভ্যারিয়েবল অ্যাসাইন করতেছি না, এই পার্টটা বোঝার ট্রাই করেন। বুঝতে পারছেন, ভেরিয়েবল অ্যাসাইন করছে, এটা বোঝার ট্রাই করেন, আর কিছুই করেন। আপাতত এটাই ফোকাস করেন, পরে বাকি স্টাফ দেখবেন আস্তে আস্তে। সো এই যে ইন্টিজারের ক্ষেত্রে আমার ইন্ট দিয়ে বলে দিতে হইতেছে, এটা কি হবে? এই যে আমি যদি ইন্টিজার ডিফাইন করতে চাই, ইন্টিজার একটা, তো আমার ভেরিয়েবল নাম দিতে হবে, মানে ইন্টিজার ভেরিয়েবলের জন্য ইন্টিজার কোন টাইপ অফ ডেটা দিতে হবে, ভেরিয়েবলের নাম দিব, দেন ভ্যালু সেভ করব। ফ্লোট যদি সেভ করতে চাই, সেম ভাবে ফ্লোট, ভেরিয়েবলের নাম, ভ্যালু। একটু এফ দেওয়া আছে, এটা একটু পরে আসতেছি। আর ধরেন স্ট্রিং এর ক্ষেত্রেও স্ট্রিং দেবো, জাস্ট একটু মনে রাখেন স্ট্রিং এর এস বড় হতে দিতে হবে, এটা কেন পরে বুঝাবো। আপাতত স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং এর এস বড়, জাস্ট এই আইডিয়াটা নেন যে আমার স্ট্রিং, বেসিক্যালি এই আইডিয়াটা নেন যে ভেরিয়েবল, ভেরিয়েবলের আগে কোন টাইপ অফ ডেটা, ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, এটা কি ডেটা, ডেটার টাইপটা কি স্ট্রিং, এটা এভাবে চিন্তা করেন, এটা আমার স্ট্রিং টাইপ অফ ডেটা সেভ করবো, ওকে। সো এখানে আমি স্ট্রিং টাইপ অফ ডেটা বলে দিয়ে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, বুঝতে পারছেন। বুলিয়ানের জন্য এই যে বুলিয়ান ট্রু ফলস সেভ করবো, আমার ভেরিয়েবল না, আর এই যে আমার কোন টাইপ অফ ডেটা, এটা দিয়ে দিয়ে দিতে হবে। আর একটা জাভা একটা ডেটা টাইপ আছে হলো যে চার, বেসিক্যালি একটা ক্যারেক্টার, ক্যারেক্টার সংকেত, ওটা আমি এভাবে ডিফাইন করতে পারি।
আর আচ্ছা, জাভায় আরো অনেক ডেটা টাইপ আছে। এই বাইট আছে, শর্ট আছে। বাইট এগুলো আপনার এত কিছু করা লাগবে না। আপনি ইন্ট মনে রাখেন, ফ্লোট মনে রাখেন, বুলিয়ান মানে এগুলো ইউজ করা লাগবে। বাট স্টিল ইয়া দিয়ে দিই, মানে কেন আছে এগুলো বলে দিই। বাইট আর শর্ট কি ইন্টিজার আছে না, ইন্টিজারের জাস্ট ছোট ভার্সন, মানে আর একটু ছোট ভার্সন, মানে আর একটু কম ডেটা রাখতে পারবো। বেসিক্যালি বাইটের মধ্যে আমি -128 থেকে 127 পর্যন্ত রাখতে পারবো। শর্টের ক্ষেত্রে এত এই 32 কত 32,000 থেকে এত রাখতে পারবো, -1,000 থেকে এত। ইন্টের ক্ষেত্রে এত। আর লং হলো যে লিটারালি বড় ইন্টেজার। এতগুলো থাকার দরকার কি, লাইক মানে বাইট, শর্ট, ইন্ট, লং, মানে তিনটা থাকার দরকার কি? তিনটাই তো ইন্টেজার, রাইট? হ্যাঁ, তিনটাই ইন্টেজার, এতগুলো থাকার দরকার কি? জাভা আছে না, অনেক সময় ওই অনেক জায়গায় রান করে তো। সো আইওটি ডিভাইসেও রান করতে পারে যেখানে আমাদের মেমোরি কম। অবভিয়াসলি বাইট হলো যে ইন্টিজারের থেকে কম ডেটা খাবে, এই জন্য ওইসব জায়গায় বাইট ইউজ করা হবে। বাট যেহেতু আমরা জাস্ট একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো এন্ড ওটা নিয়ে কাজ করবো, সো আপনি ইন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি অনেক বড় বড় নাম্বার সেট করা লাগবে, এটা রেয়ারলি হবে, তখন আপনি লং ইউজ করতে পারেন। বাট নর্মালি আপনি ইন্ট ইউজ করবেন। ফ্লোট এন্ড ডাবল ওইরকমই। ফ্লোট তো আপনারা চিনেন অলরেডি, রাইট? ডাবল হলো ফ্লোটের বড় ভাগ। জাস্ট ফ্লোটের থেকে ডাবল, মানে ফ্লোটে যত ডেটা সেভ করতে পারি ওটার ডাবল সেভ করতে পারি। বুলিয়ান তো বুলিয়ান, ক্যারেক্টার তো ক্যারেক্টারই। তো এই জাভার এই এফটা কি, এই যে বলছিলাম না এফটা কি, এফটা হলো যে আপনি যদি ইয়া করেন, নর্মালি হলো যে ধরেন আমি ইয়া করতে চাই, ধরেন আমি একটা ফ্লোট নাম্বার সেভ করবো। আমি ফ্লোট বললাম, একটা ফ্লোট বললাম, ফ্লোট বললাম, কারণ আমি নাম বললাম ইকুয়ালস টু 3.3 বললাম। এটা আমি প্রিন্ট করার ট্রাই করি, দেখবেন এরর দিবে। এরর দিছে কেন? এরর দিছে, আমি তো ফ্লোটই সেভ করতে চাইতেছি, একটা ফ্লোট ডেটা টাইপ ভেরিয়েবল। কেন এরর দিতেছে? এরর দিতেছে কারণ এই যে 3.3 আছে না, জাভা এটা এজিউম করে নেয় যে এটা একটা ডাবল। আমি যদি এখানে ডাবল দিই, এখানে যদি আমি একটা ডাবল দিই, তখন দেখেন কাজ করবে। বেসিক ফ্লোট এন্ড ডাবল একই টাইপ অফ ডেটা। ডাবলে জাস্ট বেশি ডেটা সেভ করা যায়, ফ্লোটে একটু কম করা যায়। আপনি যদি এখানে ফ্লোট ইউজ করেন, কি করবেন? জাস্ট যে ডেটাটা দিচ্ছেন না, এটা লাস্টে জাস্ট একটা অ্যাপ লাগাই দিবেন। তাহলে আপনার এটা ফ্লোট হিসাবে রিড করবে যাওয়া, ফ্লোটের মধ্যে ইজিলি আপনি ভেরিয়েবলটা সেভ করতে পারবেন। আপনি ভেরিয়েবলে ফ্লোট ডেটাটা সেভ করতে পারবেন। বুঝতে আছে কারো লাইক বুঝতে পারেন নাই? বুঝতে না পারলে সমস্যা নাই, এটা আমি লাইক আবার পুরোটাই আবার কভার করবো, like প্রত্যেকটা পাই টু পাই আগাইতে থাকলেও কভার করতে থাকি, কন্টিনিউয়াসলি কভার করতে থাকি, তো ওইটা সমস্যা না। আচ্ছা, আজকে আমি তাহলে এই পর্যন্তই রাখি। জাস্ট ছোট একটা ইন্ট্রোডাকশন দিছি, আর জাস্ট জাস্ট ডেটা টাইপ দেখে স্যার, কিছুই না। কোনো হ্যাঁ ভাইয়া কোশ্চেন থাকলে বলতে জাভার পারেন। সাথে সি প্লাস প্লাস কি চেঞ্জ আছে কোনো? বুঝিনি। জাভার সাথে সি প্লাস প্লাস? জাভা আর সি প্লাস প্লাস তো লাইক পুরা কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আপনার সিনটেক্স দেখতে সেম হইতে পারে, কাজ এই যে জাভা স্ক্রিপ্ট, জাভা, পরে সি প্লাস প্লাস, এগুলোর সবগুলার সিনটেক্স হলো যে সি থেকে পাইছে। বেসিক্যালি ওটার বলতে গেলে সি এর বাচ্চা কাচ্চা এরা। তো সিনটেক্স দেখতে অনেকটা সিমিলার, যে আপনি এরকম সেমিকোলন দিতে হবে, পরে হলো যে আমি সি প্লাস প্লাস পারি না, সেমিকোলন দিতে হবে, আর হলো মানে বেসিক্যালি পরে যে কার্লি ব্রেসেস দিতে হবে। সিনটেক্সের দিক দিয়ে সেম, বাট এটা কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস এর সাথে কোনো ল্যাঙ্গুয়েজ মানে রিলেশন নেই, বুঝতে পারছেন? আপনার সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড, এটাও অবজেক্ট ওরিয়েন্টেড, বাট কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। জাভা আপনার কম্পাইল করলে বাইট কোড তৈরি হয়, বাট সি প্লাস প্লাস আপনি ওই যে বললাম না সি এর মতো ডিরেক্ট কম্পাইল হয়, মেশিন কোডে পরিণত হয়, বুঝতে পারছেন? আলাদা ল্যাঙ্গুয়েজ, একই না। বুঝতে পারছি। আর যদি কনফিউশন থাকে জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেকের থাকতে পারে যে ও সিমিলার নাকি, না, একটুও সিমিলার না। জাভাস্ক্রিপ্ট কাইন্ডা জাভা থেকে নামটা চুরি করছে পপুলার, যখন বানানো হয়েছে তখন পপুলার হওয়ার জন্য। বা কোনো মানে একটু রিলেটেড না। জাভাস্ক্রিপ্ট লিটারালি ইউজ করা হয় ব্রাউজারের মধ্যে জিনিসপত্র করার জন্য, যেখানে জাভা ইউজ করা হয় ব্যাকএন্ডের স্টপে।
যদি অনলাইনে শিখেন একদম বেসিক জাভা শেখার জন্য আমি বলবো আচ্ছা ভাইয়া, বলেন। জাভা এফএক্সএমএল আর জাভার এই দুইটা ডিফারেন্স কি? ও আচ্ছা, জাভা এক্সএমএল আর কি জানি বললেন? জাভা মানে জাভা হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো প্রজেক্ট তো জাভা এফএক্সএমএল করতে হবে, তাই না? সেজন্য কেন জাভাতে করছি না? ও আচ্ছা, জাভা আচ্ছা, এটা হলো আচ্ছা আমি এখন দেখাইতে চাইতাম না এমভিসি প্যাটার্নটা, বাট যেহেতু কোশ্চেন করে ফেলছেন যদি আইডিয়া দিয়ে জাভা এফএক্সএমএলটা কি? জাভা এফএক্সএমএল হলো ইউআই আছে না, ইউআই বানানোর জন্য। এই যে আপনি ইউটিউব দেখতেছেন যে এখানে এটা একটা সার্কেল প্রোফাইল পিক, এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, এখানে টেক্সট আছে, এগুলো এটা এটা কি দিয়ে তৈরি? আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটু ধারণা থাকে, এটা এগুলো লিটারালি এইচটিএমএল দিয়ে তৈরি। এইচটিএমএলটা ধরেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা চেঞ্জ করি। তো বেসিক্যালি ওইরকমই জাভা এফএক্স কি, জাভা যে এফএক্সএমএল ফাইলটা তৈরি হয় না, ওটা হলো যে ইউআই বানানোর জন্য। টপিক ইয়া করলে দেখ ইনস্টল করা আছে। ইউআই ডিজাইন তো ভাই আমি ফিগমা দিয়েও তাহলে করতে পারি। বাট ফিগমার না, না ফিগমাতে না, একটা নতুন প্রজেক্ট খুলে ডিজাইনিং পার্টটা, আচ্ছা ডিজাইনিং পার্টটা না, তো আপনার এখানে দেখেন কোডের মধ্যে ভাগ করা আছে যে আপনার জাভা জাভা ফাইলগুলো এখানে, আপনার যে এফএক্সএমএল ফাইলগুলো, এফএক্সএমএল ফাইলটা দেখতে কেমন থাকে? এটা এইচটিএমএল এর মতো, বুঝছেন? তো এটা হলো আপনার যে ইউএক্স আছে না, ওইটার হচ্ছে আচ্ছা আপনি যেটা বললেন যে ফিগমা দিয়ে করতে পারেন, বাট ফিগমা দিয়ে ধরেন ডিজাইন করলেন, বাট ওটা তো আপনি ইউজ করতে পারবেন না, পারবেন অ্যাপ্লিকেশন তৈরি করতে? না ভাই ওটা পারবো না। ওইটা হলো যে ইউআই, ফিগমা হলো যে আপনার ইউআই তৈরি করার জন্য, ইউএক্স ডিজাইন করার জন্য, ওইটার অ্যাপ্লিকেশন বানানোর জন্য হলো যে এই এফএক্সএমএল ইউজ করা হয় বেসিক্যালি। তার ক্লাসে মনে হয় দেখাইছে যে আচ্ছা তো আমি তো প্রিপেয়ার ছিলাম না, সেইভাবে বলার ট্রাই করি। আপনার ধরেন ইউজার ইন্টারফেস, এই যে এখানে একটা বাটন আছে, এখানে একটা টেক্সট ফিল্ড আছে, এখানে একটা টেক্সট ফিল্ড আছে, এটা আপনার খাতায় করতে পারেন, ফিগমায় করতে পারেন, যেখানে করেন করেন। এটা আপনি সিন বিল্ডারে তৈরি করবেন। সিন বিল্ডারে তৈরি করলে এটা কি করবে, একটা এফএক্সএমএল ফাইল বানাবে, এই ডট এফএক্সএমএল ফাইল, ওকে এফএক্সএমএল ফাইল বানাবে। Then আমরা আমাদের জাভা কোড লিখবো, এই জাভা কোড দিয়ে আমরা হলো যে এফএক্সএমএল ফাইলটাকে চেঞ্জ করবো, কোডটাকে চেঞ্জ করতে পারি। যে ধরেন ইউজার এখানে ইনপুট দিছে না, এই কোডটা এই কোড ইউজ করে আমরা কি ইনপুট দিছি এটা দেখতে পারি, আর এই বাটন ক্লিক করলে কি হবে এটা আমরা জাভার মধ্যে লিখতে পারি, বুঝছেন? তো বেসিক্যালি এফএক্সএমএল হলো যে আপনার যে ইউআইটা তৈরি হবে না, এটা লাইক কাঠামো, লাইক বেসিক্যালি ব্লুপ্রিন্টের মতো, এন্ড আমরা জাভা দিয়ে ওটাকে চেঞ্জ করতে পারি বেসিক্যালি স্ট্যাটিক একটা ফাইল থেকে। সো আপনাদের কাজ করার প্রসেসটা কেমন হবে? আমি ধরেন এটা ডেমো প্রজেক্ট আমি জাস্ট রান করে দেখি কাজ করছে কিনা। কাজ করতেছে, এই যে আপনার যে এফএক্সএমএল ফাইল না, এটা সিন বিল্ডার। আমি সিন বিল্ডার তো মনে হয় ইনস্টল করে নিয়েছি, আমি প্রিপেয়ার্ড ছিলাম না। এগুলো ইনস্টল করছি বাট অ্যাড করে অ্যাড করতে হবে। এই সিন বিল্ডার না, সিন বিল্ডার দিয়ে আপনি ধরেন এরকম ইউআই বানাবেন, এরকম ইউআই বানাবেন। এটা লিটারালি ড্র্যাগ এন্ড ড্রপ, আর কিছু বাটন, ধরেন একটা বাটন অ্যাড করবো, এই বাটন ড্র্যাগ এন্ড সিন বিল্ডার দিয়ে ইউআই বানাবেন। ইউআইটাকে কন্ট্রোল করার জন্য আপনি জাভা কোড লিখবেন। এই সিন বিল্ডার যে ইউআইটা বানাচ্ছেন না, হ্যাঁ, এটা হলো যে আপনার ইয়াতে আসবে, এই ওই সিন বিল্ডার যে ইউআইটা বানাচ্ছেন, এটা হলো যে ইয়াতে আপনার এফএক্সএমএল ফাইল তৈরি হবে, ওইটা কন্ট্রোল করবেন আপনি জাভা। যেমন এই ধরেন আপনি আসবে বলেন ডাইরেক্ট কোডে কনভার্ট হবে। ডাইরেক্ট কোডে কনভার্ট হবে। তো এটার সুবিধাটা কি, আপনার এই যে এফএক্সএমএল এটা লাইক কখনো ছোটখাটো চেঞ্জেস করবেন, লাইক যে এটা ধরেন এই যে একটা লাইন চেঞ্জ করতে হবে, এটা দেখাই দেবে, ছোটখাটো চেঞ্জেস করবেন, বাট কখনো ম্যানুয়ালি করা লাগবে না। এটা করার কারণটা হলো আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাবেন তাদের এইচটিএমএল শিখতে হবে, সিএসএস শিখতে হবে, দেন আপনারা জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন। হ্যাঁ,
আর যারা হলো যে ধরেন ব্যাকএন্ড শিখতেছেন, আপনার ব্যাকএন্ডের কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ফ্রেমওয়ার্ক শিখতে হবে, ডেটাবেস শিখতে হবে, শিখে আপনি কাজ করতে পারবেন। বেসিক্যালি অনেক কাজ যেটা 3 মাসে করা পসিবল না। সো এইভাবে করার কারণে আপনার এই যে এফএক্সএমএল যে ল্যাঙ্গুয়েজটা, এটা এক্সএমএল ল্যাঙ্গুয়েজ বলে। এক্সএমএল এটা like আরো আগে ইউজ করা হতো, এটা পপুলার ছিল। এটা শেখা লাগতেছে না, আপনার ডেটাবেস শেখা লাগতেছে না, আপনার বেসিকলি আপনি জাস্ট জাভা কাইন্ড অফ অবজেক্ট ওরিয়েন্টেড এগুলা করবেন। আর বাকি যেগুলো আছে এগুলা হয়তো বা যে এই যে ইউআইটা বানাইতেছেন এটা হয়তো অতটা সুন্দর না, ওয়েব একটা ওয়েবসাইটের মতো সুন্দর না, বাট লিস্ট আবার আপনার অন্য কিছু শেখা লাগতো। 3 মাসে আপনি একটা এমনিতে একটা জাভা শিখতে হইতেছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হইতেছে, আপনার আরো যদি এইচটিএমএল ধরাই দিত অথবা ডেটাবেস শিখতে ধরাই দিত, এটা পসিবল হয় না। এই জন্য আমরা এফএক্সএমএল ইউজ করি এরকম ইউআই ড্র্যাগ এন্ড ড্রপ করে তৈরি করার জন্য, ইউআই ড্র্যাগ এন্ড ড্রপ করে তৈরি করার জন্য, বুঝছেন? ড্র্যাগ এন্ড ড্রপ করে তৈরি করার জন্য দেন আপনি হলো যে কোড দিয়ে এগুলো চেঞ্জেস করতে পারেন। এটার কোড আপনি দেখতে পারেন, ধরেন আমি এটা বানাইছি, কারণ আপনি এটা বানাইছেন, এটা প্রিভিউ দেখা যায়। আহ, এই যে কন্ট্রোল, এটা তো কন্ট্রোল। সেটা আমি পরের কথা দেখাবো না, আমার ইয়াস এটা তো এনেই তো বেসিক। আচ্ছা, আপনার এমভিসি প্যাটার্নটা দেখাই দিই। সো আপনার এমভিসি প্যাটার্ন আমরা ইউজ করবো, এটা নিয়ে ইনডেপথ আরো বোঝানো হবে। So, এই ভিউটা আছে না, এমভিসি কি মডেল ভিউ কন্ট্রোলার। সো ভিউ হলো হলো যে আপনি যে, আচ্ছা এটা পরে দেখবো, এখন দেখাতে গেলে আরো ইয়া হয়ে যাবে, আমার হচ্ছে প্রিপেয়ার্ড না, and আমার এই এফএক্সএমএল ফাইল লাগবে, ছাড়া আমি দেখাতে পারতেছি না। বাট আচ্ছা, আপনার কোশ্চেন তো আমি অ্যান্সার করতে পারছি, রাইট? জাভা এফএক্সটা কি এবং ইয়াটা কি, ডিফারেন্সটা কি? জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, স্টিল কনফিউজ থাকলে বলতে পারেন, আমি লাইক ডিফারেন্ট ভাবে বোঝানোর ট্রাই করবো। কোশ্চেন না থাকলে ভাই বলেন। আমাদের প্রজেক্টের রোড ম্যাপটা কিরকম থাকবে? প্রজেক্টে আপনারা এটা দেখায় না শুরুর দিকে, যে আপনারা মিডের আগে যদি সিআরএ রিপোর্ট বানাবেন, তাও ফুল না, সিআরএ রিপোর্ট অনেক বড় লাগে, আপনার 8টা ইয়া থেকে লাগে, প্রত্যেকটা মানুষের 2টা ইউজার, এবং প্রত্যেকটা ইউজারের 8টা করে গোল। এটা তো পসিবল না একসাথে বসে এতগুলা করা, কিন্তু আপনারা জানান গোলস চেঞ্জ হবে। আপনাদের যে সাবমিশন থাকবে না, এখানে আপনি বলবে আচ্ছা 2টা ইউজারের জন্য 2টা গোল করো বা 3টা গোল করো, লিমিটেড বলবে, পরে আস্তে আস্তে বাড়াবে। বাট ফাইনাল সাবমিশনে আপনার 8টা গোল থাকবে, দুইটাই প্রত্যেকটা ইউজারের। তারপর আপনি ইউএমএল বানাবেন। ইউএমএলটা বানাবেন হলো যে ওই সিআরএ রিপোর্ট দেখে দেখে ইউএমএল বানাবেন। দেন আপনার মিডের পরে আপনাকে বলবে আপনার এফএক্সএমএল প্রজেক্ট, এফএক্সএমএল বানায় ডিজাইন করে সার্কে দিবেন। লাস্টে হলো যে আপনি কোড করবেন আপনার এফএক্সএমএল গুলোকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য, ডেটা সেভ করার জন্য কোডগুলো করবেন। এইভাবে আগাবেন। আর সিআরএ রিপোর্ট আপনার পুরাটা কখনো করতে হবে না একসাথে। লাইক ধরেন 100% না, আপনাকে বলবে যে প্রথম সাবমিশনে 30% করে, পরে যখন ইউএমএল সাবমিট করবেন না, তখন বলবেন যে ও সিআরএ রিপোর্টে একটা আপডেট করে কিছু নিয়ে আসবেন। অল্প অল্প করে করে শেষ পর্যন্ত যাবেন, লাস্টে পুরোটা জমা দেবেন। বাট প্রত্যেক আপনি মাইলস্টোন হিট করার ট্রাই করেন, ভুল হইলে সমস্যা নেই, ভুল হইলে সাথে বলে দিবে যে এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এখানে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। বাট মাইলস্টোন গুলো হিট করেন, সবগুলো দিবে না করতে, পরে বুঝে বুঝে করেন, আগাইতে থাকেন। And ভুল হইলে সমস্যা নেই, কেন বলছে? Cause এগুলোর উপর এখন মার্কিং নেই, কিন্তু আপনি ফাইনালের আগে যেটা জমা দিবেন না, ওইটার উপর পুরো মার্কিং। আর এগুলা হলো যে ভুল হলে কোনো সমস্যা নেই, যে সাবমিট করে টাইম মতো স্যার যখন দিবে, বেসিক্যালি কন্টিনিউয়াসলি আপনার এগুলা চেঞ্জ হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। কালকে আমাদের ক্লাস আছে, তখন আচ্ছা দেখুন আমি অ্যানাউন্স করে দেবো যে কি করাবো না করাবো। আজকে তাহলে এরকম কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন। আচ্ছা, যেটা বলতেছেন, আপনি যদি জাভা শিখতে চান তাহলে আপনি ইয়া করতে পারেন, এই
ওর ভিডিও ভালো Hey, আছে how's it going, everyone? এত সবকিছু তো শেখা লাগবে না আপনার। শিখতে পারেন বুঝতে ইউটিউবে লাইক প্রথম দিকে যেগুলো আসবে এগুলো সবগুলাই good। এগুলো দিয়ে কিছু কিছু দেখে দেখে শিখতে পারেন, ফুল তো শেখা লাগতেছে। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই। আমি রেকর্ডিং দিয়ে দেবো, লিঙ্কটিও দিয়ে দেবো। যদি জয়েন করে থাকেন আপনার অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেছে। আর দশটার সময় রায়হান ভাই আরেকটা টিউটোরিয়াল নেবে এটা গিটার উপর। ট্রাই করেন ওটা এটাই জয়েন করার। জয়েন না করলে রেকর্ডিং করার, রেকর্ডিংটা দেখার ট্রাই করেন। কেউ কিছু বলতে গেছিলেন? না হইলে আজকে এই পর্যন্ত। Okay. রেকর্ডিং আমি আপলোড করে দিয়ে দেবো।